কল্পনা করুন মঞ্চে নেতা একা বক্তৃতা দিচ্ছেন না, বরং দর্শক সারি থেকে একজনকে ডেকে নিয়ে সরাসরি প্রশ্ন করছেন, বেহেশত দোজখের মালিককে? আর হাজারো মানুষের কণ্ঠ একসঙ্গে উঠছে, আল্লাহ। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এ দৃশ্যটা কি খুব পরিচিত? ঠিক এখানেই চমক দেখিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি। প্রচারের নির্ধারিত সময় শেষ হয় ১০ ফেব্রুয়ারি। বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী এই সময়ে তিনি দেশজুড়ে অন্তত ৬৪টি জনসভা করেছেন। শুধু একতরফা ভাষণ নয়, এই প্রচারে ছিল আলাপ, প্রশ্নোত্তর, সরাসরি সংলাপ এবং ফ্যামিলি ম্যান ইমেজের উপস্থাপন। স্ত্রী ও মেয়েকেও যুক্ত করেছেন প্রচারে, যা তার প্রচারণায় আলাদা মাত্রা যোগ করেছে। সিলেটের প্রথম জনসভাতেই দেখা যায় তার নতুন কৌশল। তিনি উপস্থিত জনতার মধ্যে থেকে এমন একজনকে খুঁজে নেন যিনি হজ বা ওমরা পালন করেছেন। অনেকেই হাত তোলেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জের যুবক এটিএম হেলালকে মঞ্চে ডেকে নেন তিনি। এরপর শুরু হয় সরাসরি কথোপকথন, মাইক্রোফোনে প্রশ্নোত্তর। তারেক রহমান প্রশ্ন করেন, বেহেশত দোজখের মালিক কে? উত্তর আসে, আল্লাহ। এরপর তিনি জনতার দিকে প্রশ্ন ছুড়ে দেন, যার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দিতে পারে? সমস্বরে উত্তর, না। যোগাযোগ বিশ্লেষকদের মতে এভাবে একজন ধর্মপরায়ণ ব্যক্তিকে মঞ্চে এনে সংলাপ তৈরি করে তিনি একদিকে জনতাকে যুক্ত করেছেন, অন্যদিকে নির্বাচনী প্রচারে ধর্মের ব্যবহার নিয়ে একটি বার্তাও দিয়েছেন। শুধু সিলেটেই নয়, পরবর্তী জনসভাগুলোতেও তিনি একই কৌশল অব্যাহত রাখেন। কোথাও দর্শক সারি থেকে সাধারণ মানুষকে মঞ্চে তুলে কথা বলেছেন, কোথাও মঞ্চ থেকে সরাসরি প্রশ্ন করেছেন শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, নারী ও তরুণদের। ঢাকার ভাসানটেকের এক জনসভায় তিনি ৫ জনের সঙ্গে সরাসরি কথা বলেন। কেউ জীবিকার সংকটের কথা বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি, কেউ দ্রব্যমূল্যের চাপের কথা তুলে ধরেন। তারেক রহমান তাদের কথা শুনেন, প্রশ্ন করেন এবং সমাধানের আশ্বাস দেন। পুরো জনসভাকে সেই আলোচনার অংশ বানিয়ে ফেলেন। বিশ্লেষকদের মতে এই কৌশলের বড় লক্ষ্য তরুণ ও নতুন ভোটাররা। কারণ আজকের ভোটাররা শুধু বক্তৃতা শুনতে চান না, তারা অংশ নিতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যস্ত প্রজন্ম একমুখী ভাষণের চেয়ে ইন্টারঅ্যাক্টিভ যোগাযোগে বেশি সাড়া দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস এম শামীম রেজা বলেছেন, পুরনো দিনেও ইন্টারঅ্যাক্টিভ ক্যাম্পেইন ছিল, কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে এর গুরুত্ব অনেক বেড়েছে। তার মতে তারেক রহমান পুরনো জনসংযোগ পদ্ধতি এবং নতুন ডিজিটাল বাস্তবতা দুটোই বিবেচনায় রেখে সামগ্রিক প্রচার চালানোর চেষ্টা করেছেন। বৈশ্বিক রাজনীতিতেও এ ধরনের কৌশলের নজির রয়েছে। যুক্তরাষ্ট্রে বারাক ওবামা টাউন হল মিটিংয়ের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর করতেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রো বিভিন্ন সময়ে জনতার সঙ্গে খোলা সংলাপে অংশ নিয়েছেন। এই মডেলকে অনেকে বলেন অডিয়েন্স এনগেজমেন্ট, অর্থাৎ দর্শক শ্রোতাদের সরাসরি যুক্ত করা। তারেক রহমানের সাম্প্রতিক জনসভাগুলোতেও সেই ছাপ স্পষ্ট। ৫৭ বছর বয়সী তারেক রহমান রাজনীতিতে যুক্ত হন ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসাবে। ২০০২ সালে তিনি দলের যুগ্ম মহাসচিব হন। দেশের বিভিন্ন এলাকায় ইউনিয়ন প্রতিনিধি ও ছাত্রদলের সভায় আগেও তিনি এ ধরনের সংলাপ ভিত্তিক পদ্ধতি ব্যবহার করেছেন। সম্প্রতি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব নেন। তার ৫ দিন আগে যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তিনি। এই প্রথম তিনি কোনো জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ১৭ এবং বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে বলা যায়, এবারের প্রচারে তারেক রহমান শুধু বক্তব্য দেননি, শুনেছেনও। মঞ্চ আর মাঠের দূরত্ব কমিয়ে পরিবারকে সামনে এনে সরাসরি সংলাপের মাধ্যমে তিনি ভোটারদের কাছে একটি বার্তা দিতে চেয়েছেন, আমি তোমাদেরই লোক। এই কৌশল ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।